আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যেখান থেকে শুনছেন, আপনাদের সকলের সাথেই আছে আমি আহমেদ। আশা করছি সকলে ভালো আছেন ও নিরাপদে আছেন। আজকে আবারও আপনাদের জন্য আরো একটি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদেরকে এক অন্যরকম ভয়ের শিহরণ দিবে। প্রিয় লিসেনার, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আর ঘটনা কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না। কে কোথা থেকে শুনছেন এটাও জানাতে ভুলবেন না। তো আর কথা বাড়াবো না, চলুন ঘটনায় নিয়ে যাই। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন নামক গ্রাম থেকে মোহাম্মদ রাকিব ভাই। এই ঘটনাটি উনি শুনেছিলেন ওনার নানির কাছ থেকে, আর এই ঘটনাটি ঘটে ওনার নানির বড় ভাইয়ের সাথে। ওনার নানির বাড়ি ছিল ঢাকা দোহার উপজেলায়। ওনার এই নানুর ভাইয়ের নাম ছিল নুরুল হক এবং উনি খুবই সাহসী একজন ব্যক্তি ছিলেন। উনি ছিলেন গ্রামের কৃষক লোক। উনি গৃহস্থ করতেন, গরু পালতেন আর কিছু জমি আবাদ করতেন। তো এক বিকালে ওনার গরুর দুধ বিক্রি করতে বাজারে যায় এবং বাজারে যাওয়ার পর শুনে ওনার বড় বোনের শরীর নাকি অনেক অসুস্থ। তখন উনি ওই দিক থেকেই বাজার থেকেই ওনার বড় বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওনার বড় বোনের বাড়ি আবার বেশ দূরে নাই, একই গ্রামে, তবে ঘন্টাখানির পথ। তো উনি বিকালে দুধ বিক্রি করে ওই বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন, কারণ বোনকে দেখে আবার রাতে রাতে চলে আসবেন। তো উনি বোনের বাসায় একটা পর্যায়ে গিয়ে পৌঁছালেন। দেখলেন যে বোনের শরীর একটু খারাপ, তবে তেমন খারাপ না, এখন ঠিক আছে। তবে অতটাও ঠিক নাই যে উনি একদম সুস্থ, এটাও না, আছে মোটামুটি আর কি। এরপরে উনি বোনের জন্য ওই বাজার থেকে ফলমূল নিয়ে গেছিলেন, তারপরে আবার কিছুটা দুধ রেখে দিয়েছিলেন গরুর, ওইটাও নিয়ে গেছিলেন। তারপরে বোনের সাথে অনেক সময় গল্প করলেন, বোনের কাছে থাকলেন। তারপরে রাত যখন হয়, রাতে দেখা গেছে প্রায় 8টা-9টার দিকে উনি বোনের বাড়ি থেকে রওনা দিবেন চিন্তা করলেন। যখন উনি রওনা দেওয়ার কথা জানালেন বোনকে, তখন বোন বাস সাধলো যে উনি কিছুতেই ভাইকে যেতে দিবেন এত রাতে, কারণ বাইরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আর এই কারণেই তাকে যেতে দিতে চাচ্ছিল না। কিন্তু এই নুরুল হক দাদা উনিও নাসর বান্দা, কারণ ওনার তো গরু বাছুর আছে, এগুলাকে সকালবেলা গুছু করতে হবে, খাবার দিতে হবে, অনেক কাজ, গৃহস্থীর কাজ আর কি। এই কারণে উনি কিছুতেই থাকতে যাচ্ছিলেন না। একটা পর্যায়ে বোন আর ভাইকে রাখতে পারলো না, তখন উনি ওই রাতের বেলায় রওনা দিলেন। ওনার বাড়ি থেকে বোনের বাড়ি থেকে ওনাদের বাড়ি প্রায় 1 ঘন্টার মতো হবে পথ। তো এরই মাঝে আবার ঝিরঝির বৃষ্টি হচ্ছে, তেমন জোরে না, হালকা বৃষ্টি হচ্ছে, তবে আকাশটা মেঘলা। আর এই কারণে পথে ঘাটে যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য বোনের বাড়ির টর্চ লাইটটা ওনাকে দিয়ে দিলেন আর ছাতাটা দিয়ে দিলেন, বললেন যে পরবর্তী সময় নিয়ে আস মনে। তো উনিও তখন রওনা দিলেন। বাইরে ঝিরঝির বৃষ্টি, একদম আবহাওয়া গুমট, চারপাশ একদম নিঝুম, কারণ বৃষ্টির সময় কিন্তু ঝিঝে পোকা, ব্যাঙ এইসব কিছু ডাকে না, কোনো নিশাচর পাখিরও ডাক নাই, শুধু ঝিরঝির বৃষ্টি হচ্ছে, ছাতির মধ্যে বৃষ্টির পানির ফোঁটার শব্দ হচ্ছে, আর উনি টিপ টিপ করে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছে। তো যেতে যেতে একটা পর্যায়ে অনেকটা পথ পাড়ি দিয়ে একদম ওনার যে বাড়ি, এই বাড়ির কাছাকাছি চলে আসছে। তবে ওনার বাড়ির কাছাকাছি আসার কিছুটা আগে, প্রায় এখান থেকে 10-12 মিনিটের রাস্তা হবে, এতখানি দূরে এই জায়গাটার নাম আবার তালতলা। এইখানে রাস্তার দুই পাশে বড় বড় তাল গাছ ছিল সারি সারি। তো উনি তালতলার এখানে এসে ওনার পুরনো কিছু ভয়ের কথা মনে পড়ে যায়। আর এই জায়গাটা এমনি অনেক ভয়ঙ্কর, গ্রামের সবাই রাতের বেলা পারতপক্ষে এই জায়গাটাকে এড়িয়ে চলার চেষ্টা করে। তো উনি যখন এই জায়গায় আসলেন, ওনার পুরনো কিছু ভয়ের কথা মনে পড়ে গেল। তখন ওনার স্মৃতিতে মনে হলো যে একবার উনি আসছিলেন এই রাস্তা ধরে, তখন ওনার কিছুটা সামনে দেখতে পায় একটা দূরে একটা মহিলা সাদা শাড়ি পরে ওনার আগে আগে হেঁটে যাচ্ছে রাতের বেলা। উনি কোথাও একটা গিয়েছিলেন, ওইখান থেকে ফেরার পথে এই দৃশ্য দেখেন। এরপরে আরেক দিন উনি ফিরছিলেন ওই রোড দিয়ে রাতের বেলা, তখন উনি দূর থেকে দেখতে পান একটা সাদা ঘোড়া একটা তাল গাছের নিচে দাঁড়িয়ে আছে, আর চাঁদের আলোয় সেই ঘোড়াটা জল জল করছিল। জল জল বলতে সাদা যে আলোটা, এটা চতুর্দিকে ছড়াই গেছিল, সাদা জিনিসটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তো এই জিনিসগুলি দেখে উনি কিন্তু তখনকার সময় খুব ভয় পায় নাই। উনি খুব সাহসী ব্যক্তি ছিলেন, তো দূরেই দাঁড়ায় থাকছে। অনেকটা পরে এইগুলা চলে গেছে, তখন উনি আবার বাড়িতে গেছে। তো এবারও হেঁটে চলছেন আর সেই কথা মনে করছেন। এরই মাঝে উনি হাতের টর্চ লাইটের আলোয় লক্ষ্য করলেন যে ওনার সামনে হঠাৎ একটা মানুষের দেখা মিলল। তবে মানুষটা সাদা পাঞ্জাবি পরনে আর বেশ খানিকটা লম্বা, মাথায়ও একটা পাগড়ি আছে। ওনার অনেকখানি আগে হেঁটে হেঁটে যাচ্ছে।
তখন ওনার মনে একটু সাহস হলো যে ভালোই হইলে একটা লোক দেখলাম, তো এই জায়গাটা একটা লোক দেখা মানে একটু সাহসের ব্যাপার। তো উনি হেঁটে যাচ্ছে, এরই মাঝে উনি দেখলেন যে ওই সামনের এই লোকটা হঠাৎ রাস্তায় পড়ে গেল। উনি এরকমই মনে করলেন, কিন্তু উনি যখন টর্চ লাইটটা ভালো করে মেরে লক্ষ্য করলেন তখন দেখলেন যে ওই লোকটা রাস্তার আড়াআড়ি ভাবে শুয়ে টান হয়ে গেল। আর উনি যেন শুয়ে পড়ছেন, উনি শোয়ার কারণে রাস্তাটা পুরো ব্লক হয়ে গেল, মানে রাস্তার এই মাথা থেকে ওই মাথা পুরা ওই লোকটা পৌঁছে গেছে, এতটা লম্বা। আর এখন যদি এই দাদাকে যেতে হয় তাহলে হয় এই লোকটাকে ডিঙ্গিয়ে যেতে হবে, আর তা না হলে নিচে ফসলি জমি দিয়ে নেমে তারপর আবার এই লোকটাকে পার করে আবার রাস্তায় উঠতে হবে, এরকম একটা পরিস্থিতি। তো উনি প্রথমে জিনিসটা অস্বাভাবিক ভাবে নেয়, উনি তো দেখতেছেন একটা মানুষ। তখন ওনার মনে চিন্তা হইলো যে বৃষ্টি হইতেছিল তো গুড়ি গুড়ি, তো বৃষ্টির পানিতে উনি আবার পিছল খেয়ে পড়ে গেল নাকি, আর পড়ে গিয়ে ওনার কোনো সমস্যা হইলো নাকি, এই চিন্তা করে এই দাদা একটু তাড়াতাড়ি হেঁটে চললেন। ওনার কাছে যাওয়ার পরে ওই লোকটাকে উদ্দেশ্য করে বলছেন যে এ ভাই, ব্যথা পাইছেন নাকি কোথাও, আরে কেমনে বইরা গেলেন, এই সমস্ত আর কি কথা বলছে। এরই মাঝে দাদা ওই লোকটার চেহারার মাঝে লাইট মারে, আর তখন ওই লোকটা চোখ মেলে তাকায়। চোখ দুইটা বড় বড়, স্বাভাবিকের চেয়ে বড় বড়, আর গোল গোল একদম, মনে হচ্ছে চোখের কোটর থেকে এখনই বেরিয়ে যাবে। আর এই লোকটার মুখে এক বিকৃতিকর হাসি, এইটা একদম দাদার দিকে তাকিয়ে আছে। এইটা দেখে দাদা ভয় পেয়ে যায়। তখন জিজ্ঞেস করে, কে আপনি, এভাবে কেন তাকায় আছেন? এই কথা বলতে বলতেই ওই লোকটা সোজা উঠে দাঁড়ায় বলতে, মানুষ তো শোয়া থেকে উঠতে হলে আগে উঠে বসবে তারপরে না দাঁড়াবে, কিন্তু ওই জিনিসটা একদম শটানে দাঁড়িয়ে যায়। এটা দেখে দাদা তো একটু ঘাবড়ে যায়, আর যখনই সোজা হয়ে দাঁড়িয়ে যায় তখন দাদা একটু পিছনের দিকে ছিটকে পড়ে যায়। আর পিছনের দিকে ছিটকে পড়ে যেয়ে আবার যখন ওই দিকে লক্ষ্য করে তখন দেখতে পায় ওইটা ধীরে ধীরে একটা বিশাল আকৃতির দানবে রূপান্তরিত হচ্ছে। আর এটা চেহারা অতি কুৎসিত আর ভয়ঙ্কর, এটা চোখগুলা মনে হলো কোটর থেকে বের হয়ে ঝুলে গেল, বড় বড় গোল গোল চোখ, আর এই মুখ থেকে দাঁতগুলি বড় বড় হয়ে গেল, দুই সাইডে দুইটা দাঁত আরো বেশি বড়, দুই ঠোঁটের ফাঁক দিয়ে বের হয়ে আছে। এটা দেখে দাদা তো ভয়ে জমে গেলেন। উনি মনে মনে চিন্তা করলেন আজকেই বোধহয় শেষ দিন, আর আজকে পরিবেশটাও যেন আমার সাথে নেই, কেমন যেন গুমট এক চাপা আত্মনাদ পরিবেশে বিরাজমান। দাদা তখন ভয়ে আতঙ্কে চিৎকার দিবেন এটাও পারছিলেন না, উনি যেন ওইখান থেকে দৌড়ে পালাবেন তাও হচ্ছিল না, ওনার পা জমে গেছে মনে হচ্ছে, একটু নড়াচড়ার শক্তি নাই। তখন দাদা কি করবে, উনি দূর থেকেই ভয় আর আতঙ্ক নিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে, আমি আপনার কি ক্ষতি করছি, আপনি কেন আমাকে এরকম ভয় দেখাইতেছেন? তখন ওই জিনিসটা বলে ওঠে কর্কশ একটা কণ্ঠে, যদি একটা বড় দাঁড়কা কথা বলে তাহলে কেমন শোনা যাবে, সেই রকম কণ্ঠে বলে ওঠে যে আজকে তোকে পাইছি, আজকে আমার হাত থেকে তোর নিস্তার নাই, তোর প্রাণ পাখিটা আজকে আমার হাতেই বের হবে। অনেক দিন ধরে তোকে নজরে রাখছি কিন্তু কখনো সুযোগ পাই নাই, কিন্তু আজকে সুযোগ পাইছি, আজকে তুই কোথাও যাইতে পারবি না। এই কথা বলে ওই জিনিসটা শূন্যে ভেসে ভেসে দাদার দিকে এগিয়ে আসে এবং একটা পর্যায়ে দাদাকে ওই জিনিসটা জড়ায় ধরে। আর যখনই জড়ায় ধরে তখন দাদার মনে হলো যে একটা পিছলা আঠালো জাতীয় কিছু একটা জিনিস ওনার গায়ের সাথে মিশে গেল, আর ওইটার হাতের বড় বড় নখ দাদার পিঠে এক একটা বসে যেতে শুরু করলো, মনে হচ্ছে ওনাকে চাপ দিয়ে পিঠে নখগুলা বসিয়ে দিচ্ছে। দাদা তখন ভয়ে আতঙ্কে আর ব্যথায় প্রাণ পাখি এখনই বের হয়ে যাবে, কিন্তু এরই মাঝে আল্লাহর রহমতে দূর থেকে একটা লোক টর্চ লাইট মারে। যখন টর্চ লাইট মারে তখনই মনে হচ্ছে ওই জিনিসটা দাদাকে ছেড়ে দেয় এবং বলতে থাকে, আজকের মতো বাইচে গেলি রে, তোর ভাগ্যটা অনেক ভালো। এই কথা বলে ওই জিনিসটা শূন্যে মিলিয়ে যায়। তখন ওই যে দূরে থাকা যে লোকটা টর্চ লাইট মারছে ওই লোকটাও চিৎকার শুরু করে। তখন দাদা ভয়ার্ত কণ্ঠে ওই লোককে সান্ত্বনা করে, আরে আমি ভূত প্রেত না রে, আমি ভূতের পাল্লায় পড়ছি। লোকটা তখন আস্তে আস্তে এদিকে কাছে আগায় আসে, তখন দেখতে পায় এটা নুরুল হক দাদা। এরপর ওই লোককে দাদা সম্পূর্ণ ঘটনা খুলে বলল। এরপর ওই লোক সহ দাদার বাড়িতে গেল। ওই লোকটার বাড়ি আবার দাদার বাড়ির পরে ছিল, তখন দাদার বাড়ি থেকে আরো কয়েকটা লোক মিলে ওই লোকটাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। তো এই ঘটনা এখানেই শেষ। এই ঘটনার পরে যে দাদার জ্বর আসছে বা শরীর খারাপ হয়েছে বা পরবর্তী সময় এই ঘটনা আবার ঘটছে এমন না, কিন্তু ঘটনা এটা এখানেই শেষ। আর এই ঘটনার জন্য কিন্তু কোনো হুজুর কবিরাজের কাছে যেতে হয় নাই, ওই এক রাতে একটা ভয়ের খপ্পরে পড়ছিল। আর এরপরে দাদা অবশ্য সাবধানে চলাফেরা করেন, বেশি রাত হলে ওই দিক দিয়ে আর আসেন না। তো এই ছিল ঘটনা। আশা করবো ঘটনাটি আপনাদেরকে এক ভয় শিহরণ জাগাতে সক্ষম হয়েছে, কারণ এই ঘটনাগুলা একদম
একদম খাঁটি গ্রামের ঘটনা। আর এই গ্রামের ঘটনাগুলা কিন্তু ভৌতিক ঘটনায় এক অন্যরকম ভয়ের শিহরণ দেয়। তো আশা করবো সবাইকে এই ঘটনাটি ভয়ের শিহরণ দিছে। তো প্রিয় লিসেনার, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটি চেপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ঘটনাটি কেমন লাগলো। আর প্রিয় লিসেনার, আপনার কাছেও যদি এরকম ভয়ঙ্কর ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই ঘটনা পাঠিয়ে দিবেন, দ্বিধা করবেন না, হোক সেটা ছোট কিংবা বড়। যদি এরকম ভয়ঙ্কর ভৌতিক কাহিনী থেকে থাকে তাহলে আমাকে ঘটনা পাঠিয়ে দিন horrorbanglatales@gmail.com এই ইমেল ঠিকানায় অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো প্রিয় লিসেনার, আরেকটা অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার একটা ফেসবুক গ্রুপ আছে, আর আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন হয়ে হরর বাংলা টেলস পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। প্রিয় লিসেনার, এই ছিল আজকের আয়োজন। তো বিদায় নিব, সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ অবশ্যই হরর বাংলা টেলস এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।